আচ্ছা, এখানে বলতেছেন যে আহ, ভাইয়া বুয়েটে মাস্টার্স করতে কত সিজিপিএ লাগবে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আহ, তবে হ্যাঁ, এখানে একটা কমন আমাদের মিসকনসেপশন থাকে, যে সবাই মনে করে যে বুয়েটে মাস্টার্স এর জন্য মনে হয় যে শুধু সিজিপিএ হলেই হয়। সিজিপিএটা হচ্ছে সার্কুলারে বলে 2.5, কিন্তু দেখা যায় যে শর্ট লিস্ট করা হয়। মানে 2.5 হলে কেউ আবেদন করতে পারবে, তবে শর্ট লিস্ট করা হয়। শর্ট লিস্টে যারা জেনারেলি 3 এর নিচে থাকে তারা বাদ পড়ে যায়। ঠিক আছে, তাই আমরা এই জন্য সেফ জোন ধরে নেই 3। 3 থেকে উপরে থাকলে বেটার। এখন আপনারা যেহেতু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে, সো ওই ক্ষেত্রে দেখা যায়, ও ক্ষেত্রে দেখা যায় যে আহ, আপনাদের জন্য কোয়াইট ইজি, মানে 3-র উপরে রেজাল্ট রাখা কিন্তু খুবই ইজি, যদি আপনারা জাস্ট একটু মোটামুটি পড়ালেখা করেন, ক্লাসটা রেগুলার করেন, মানে ভার্সিটি লাইফে মোটামুটি সবকিছু টুকিটাকি করেন, তাহলে ইজিলি 3-র উপরে চলে আসা যায়। এটা একটা পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই যে বলতেছেন যে রিসার্চ পেপারও লাগবে কিনা, আচ্ছা ওই পয়েন্টে আমরা আসতেছি। তো কিন্তু আমরা কিন্তু চাইলেই আমাদের ভার্সিটি লাইফে আমাদের সিজিপিএটা যেটা, এটা অ্যারাউন্ড 3.3 থেকে 3.5 এর মধ্যে খুব ইজিলি রাখতে পারি, যদি সবাই একটু রেগুলার ক্লাস করে। পাশাপাশি হচ্ছে যে আপনার রেগুলার যে ক্লাস টেস্ট গুলো আছে ওগুলো একটু মোটামুটি সিরিয়াস থাকে, পার্টিসিপেট করে সবগুলোতেই, অ্যাটেন্ডেন্সটা থাকে ঠিকঠাক, এবং ক্লাসগুলো রেগুলার করে। পাশাপাশি আপনি ঘোরাফেরা করলেন, খেলাধুলা করলেন, বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করলেন, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা কনফারেন্সে গেলেন, প্রোগ্রামে গেলেন। ঠিক আছে, সো এটা আপনার হচ্ছে যে এটা হচ্ছে আপনার দেখা গেছে আপনার অ্যাক্টিভিটি বাড়াবে, এবং হচ্ছে আপনাকে স্বতঃস্ফূর্ত রাখবে, আপনাকে অ্যাক্টিভ রাখবে, যেটা কিনা আপনি দেখবেন। আচ্ছা, লিংক আসে না বলে কি, দেখি আরেকবার লিংক পাঠাই দিই। তো যেটা বলতেছিলাম, এই যে আপনি ওপ্পো ফোন থেকে যে বললেন যে রিসার্চ পেপারও লাগে ভাইয়া, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনারা অন্য ডিপার্টমেন্টের কথা আমরা পরে চিন্তা করবো, আমরা কেমিস্ট। আমাদের জব ফিল্ডটা যদি বাংলাদেশে চিন্তা করেন, যেটা আমি নিজেও জব ফিল্ডে আছি। আচ্ছা, অপ্পো যেটা ইউজ করতেছে তার নাম হচ্ছে সামিয়া। গ্রেট, যে একটা নাম থাকলে অ্যাটলিস্ট ডেকে মানে কথা বলতে সুবিধা হয়। আহ, তো সবাই একটা নিজস্ব নাম অথবা ছদ্মনাম যেটাই করেন, একটা নাম সেটা দিয়ে ফেলবেন, যাতে আপনাদের সাথে কমিউনিকেট করা ইজি হয়। আর আরেকটা ব্যাপার একটু সতর্কতা জন্য বলে রাখি, এখানে আপনারা যারা আছেন, অবভিয়াসলি অবভিয়াসলি এখানে কেউ কারো নাম্বার স্টকিং করে কেউ কাউকে নক দিতে চায় না। এটা এটা খুবই ব্যাড। ঠিক আছে, এখানে আসছেন যে পারপাসে ওইটা কন্টিনিউ করেন, এর বাইরে হলে ওটা ভালো হবে না আর কি আপনাদের জন্য। যাই হোক, তো যেটা বলতে চাইলাম যে রিসার্চ, এখনকার সময় রিসার্চ কথাটা সব জায়গায় শোনা যায়। আহ, এবং যারা এই ফিল্ডে আসলে খুব একটা এক্সপার্ট না, লাইক আমি নিজে হচ্ছে গবেষণা ফিল্ডে আছি, গবেষণা সহকারী হিসেবে আছি বেশ বড় একটা প্রজেক্টে। বাংলাদেশে এই ধরনের প্রজেক্ট খুব কমই হয়। সো ওই জায়গা থেকে যেহেতু আমি জব ফিল্ডে আছি, গবেষণা করতেছি, হ্যাঁ, এবং হচ্ছে যে আমাদের কিন্তু বড় বড় মিটিং হয়, মানে সরকারি অফিসে চাকরি করি যেহেতু। আহ আচ্ছা, তাকিয়া বলতেছে এখন আসছে ভাইয়া, তাহলে আপনি চলে আসেন। তাকে আসছেন, ও আছে। হ্যাঁ, যাক, ভালো হয়েছে আপনাকে খুঁজে পাইছি। তো দেখেন, রিয়েলিটি হলো, আমি জানি না কে কিভাবে কোন দিকে চিন্তা করে ক্যারিয়ার নিয়ে, কিন্তু সত্য কথা বলতে বললো হলো এটা, যে এখনকার যুগে রিসার্চ ছাড়া কেমিস্ট্রিতে ভাত নাই। এটা সত্য। মানে কেন বলতেছি, এখন আপনি হয়তো দু একটা এক্সাম্পল পাইতে পারেন, কেমিস্ট্রি পড়ে কেউ একজন টিচার হয়েছে কোন একটা স্কুলে, কোন একটা কলেজে, হতে পারে। বাট আপনি যদি একজন মানে স্যাটিসফাইড কেমিস্ট হইতে চান, আপনি যদি একজন মানে গর্বিত কেমিস্ট হইতে চান, আপনি যদি ক্যারিয়ারের প্রত্যেকটা স্টেজে নিজের আহ, কর্তৃত্ব দেখাইতে চান, তাহলে রিসার্চ ক্যান বি আ পাসার, গ্রেট পাসার হবে এটা। আপনাকে খুব সুন্দর মতো পাস করবে প্রত্যেকটা পয়েন্টে। হ্যাঁ, আপনি, কারণ হচ্ছে এখনকার সময় মাস্টার্স ছাড়া চলে না, সব জায়গায় মাস্টার্স লাগেই, সবাই করে, মাস্টার্সটা ম্যান্ডেটরি হয়ে গেছে, যদিও এটা অপশনাল সরকারি ভাবে, কিন্তু মাস্টার্স সবাই করে এখন। এই মাস্টার্স করতে গেলে থিসিস লাগে, তার মানে গবেষণা লাগবে। কেন লাগবে? কারণ হলো আপনি যখন ঠিক বের হয়ে যাবেন ফ্রেশার হিসেবে, কোম্পানিতে চাকরি করতে যাবেন, এখন কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারে না যে আপনি বের হয়ে সরকারি চাকরিজীবী হবেন, বের হয়ে আপনি আপনার স্বপ্নের চাকরি পাবেন। এটা হয় না। আমি নিজেও তো
হ্যাঁ, আমি যদিও বের হওয়ার আগেই আমি আমার স্বপ্নের চাকরি পেয়ে গেছি। হ্যাঁ, বাট এটা আমার মানে এক্সপেকটেশনের বাইরে। হ্যাঁ, আমি হয়তো আশা করতেছিলাম যে আরো পরে পাবো, কিন্তু আমি মাস্টার্সে থাকা অবস্থায় যে চাকরি পাচ্ছি এটা হচ্ছে আমার ড্রিম জব, যে চাকরি আমি করতেছি। হ্যাঁ, তো এখন দেখা যায় যে জব ফিল্ডে আমরা তো আমাদের সাথে, যেহেতু আমি সরকারি অফিস চাকরি করি, একটা গবেষণা প্রতিষ্ঠান, তো দেখা যায় এটা লিঙ্ক আপ বিশাল। লাইক কালকে আমাদের ছিল হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রেজওয়ানা হাসান। হ্যাঁ, সৈয়দা রেজওয়ানা হাসান, যিনি আপনারা হয়তো চিনবেন। চিনেন নাকি আপনারা? এই বলেন তো, কে কে চিনেন সৈয়দা রেজওয়ানা হাসানকে? তুমি চিনি ভাইয়া। হ্যাঁ, তো উনি দেখবেন উনি কিন্তু পরিবেশ নিয়ে খুব সচেতন, এবং এটা নিয়ে উনি অনেক ভয়েস রাইজ করে। হ্যাঁ, এই যে তাকিয়া ইসলাম আপু বলতেছে যে চিনে, তার মানে হচ্ছে হ্যাঁ আপনারা তাহলে অনেক আগায় আছেন, মানে বোঝা যায়। এবং আপনি দেখবেন ওনার পার্সোনালিটি, উনি কিন্তু খুব মানে অ্যাকশন টাইপের, মানে অ্যাকশন ধর্মী। হ্যাঁ, উনি আমাদের যে কি বড় বড় একটা কাজ দিছে। এবং আমরা কিন্তু, বিশেষ করে আমি, এমন হয়েছে যে যে কালকে যে মিটিংটা ছিল, ওখানে হচ্ছে প্রধান গেস্টই ছিল সৈয়দা রেজওয়ানা হাসান, এবং সচিব ছিল আমাদের নতুন যে সচিব। 2 দিন সচিব তো কয়েকদিন থাকে মাত্র, ধরেন 1 মাস, 15 দিন, 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 5-6 মাস সচিব, একটা সচিব একটা সচিব থাকে। তো একজন সচিব আসলো, আমাদের সাথে কোনো না কোনো মিটিং থাকবে। এরপরে আরেকজন সচিব কালকে যে আসছে, সে আরেকজন নতুন সচিব আমাদের। ঠিক আছে। তো এইরকম প্রতিনিয়তই সচিব বলেন বা এরকম উপদেষ্টা বলেন, অথবা সরকারি বড় বড় কর্মকর্তা। হ্যাঁ, কালকে ছিল আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের সব থেকে বড় প্রোগ্রাম বলা যায়, নদী সম্মেলন। আপনারা যদি একটু এটা নিয়ে সার্চ দেন বা একটু করেন, দেখতে পারবেন। বা আমিও এটা নিয়ে এখন আপডেট দিয়ে নেই, দিব গ্রুপে। তো এটা কেন বললাম যে আমরা অলরেডি জব ফিল্ডে আছি, গবেষণা ফিল্ডে আছি, এবং গবেষকদের যে সম্মেলন সেখানে কিন্তু আমরা থাকি, তাদের সাথে আমাদের ডিল হয় লোয়ার থেকে আপার সব লেভেল পর্যন্ত। তো উই নো ওয়েল যে আপনাকে অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে ভালো করতে চাইলে কোন দিকে যাওয়া উচিত। হ্যাঁ, আপনি একাডেমিকে ভালো করবেন, একাডেমিকে আপনি যত ভালো করবেন তত সমাদৃত হবেন, বাট এটা কিন্তু একটা সাইড অনলি। আচ্ছা, আমি এটা শেষ করে আমি প্রশ্নের উত্তর দিব। হ্যাঁ, আপনারা কোশ্চেন করেন, এটা ভালো জিনিস। আপনারা সবাই এখানে একটু কোশ্চেন করেন, আমি সবার কোশ্চেনের অ্যান্সার দিব, এন্ড দেন আপনাদেরকেও কথা বলতে দিব এখানে। আপনারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আপনাদের অনেকের স্বপ্ন আছে, আজকে শুনবো। আপনাদের অনেকেরই বড় বড় স্বপ্ন আছে, বড় বড় টার্গেট আছে, আমরা শুনবো ওগুলা নিয়ে, আপনাদের সাথে কথা বলবো। ওই ওই পারপাসেই আমার এখানে আসা, আজকের এই আয়োজনটা করা, আপনাদের সাথে জাস্ট একটা ফ্রেন্ডলি ডিসকাশন বলতে পারেন, যেখানে আপনারা ওপেনলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তবে এটা হচ্ছে আমরা এইভাবে মাঝে মধ্যে করবো, যাতে যাতে করে আপনাদের মনের মধ্যে মাঝে মধ্যে যে কনফিউশন থাকে ওগুলো দূর হয়ে যায়। তো যেটা বলতেছিলাম, যে আমরা কোনোভাবে একাডেমিক রেজাল্টকে ইগনোর করতে পারি না, এটা বিশ্বের সব জায়গায় এটা ডিমান্ড আছে। কিন্তু যুগ এখন শুধু একটা জিনিসে চলে না, যুগ এখন মাল্টি ট্যালেন্টেড যুগ। এখন প্রযুক্তি অনেক আগে এগিয়ে গেছে। ইনফ্যাক্ট জব, আমাদের যদি জব ক্ষেত্রে চিন্তা করি, লাইক আমাদের কিন্তু এইমই হচ্ছে এন্ড অফ দ্য ডে তে একটা জব করা। পড়ালেখা করতেছি, আলটিমেটলি আমরা জব করব। আপনি টিচিং এ যান, যেখানে যান, সে সব জায়গায় টিচিং এ গেলেও আপনার গবেষণা লাগবে। ঠিক আছে। যদি স্কুলে যান তাহলে ভিন্ন বিষয়। কিন্তু আপনি ধরেন একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতে যাবেন, ওখানে ভালো একটা পদ হচ্ছে কিউসি, কিউএ, আর&ডি। এবং আপনারা যদি কেউ কেউ এই বিষয়গুলো একটু একটু জানেন, যে কিউসি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, কিউএ হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, আর&ডি হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এবং প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু গবেষণা রেলিভেন্ট। এবং এই জবগুলোতে যখন ধরেন আপনি রিটেনে ভালো করলেন, সবাই ভালো করলো, ভাইভাতে গেলেন, তখন কিন্তু দেখবে যে আপনি গবেষণার সাথে কতটা মানায় নিতে পারেন, আপনার ওই সাইকোলজিটা আছে কিনা। ইনফ্যাক্ট আমরা নিজেও যখন এখানে সিলেক্টেড হইলাম, আমাদের থেকেও কিন্তু হেভি হেভি ক্যান্ডিডেট ছিল এই ভাই, কিন্তু ওরা কিন্তু আমাদের সাথে পারে নাই। কেন? কারণ ওই যে রিসার্চের সাইকোলজিটা বুঝতে পারা, যে আসলে ওই ফিল্ডে পার্টিকুলারলি রিসার্চে কোন জায়গাটা জোর দেওয়া দরকার, আমরা ওইটা ধরতে পারছিলাম, এবং ওইটার উপর আমাদের কাজের অভিজ্ঞতা ছিল। দ্যাটস ওয়াই আমাদের ডিগ্রি শেষ না হওয়া সত্ত্বেও তারা আমাদেরকে নিয়ে নিছে। আরো মজার ব্যাপার হলো, ভাইবা বোর্ডে কেউ কখনো নর্মালি বলে না যে আমি রেগুলার আসতে পারবো না। আমি একমাত্র পার্সন যে কিনা ভাইবা বোর্ডে বলে আসছি যে স্যার আমি একটু মাঝে মধ্যে ক্লাসও করতে চাই। মানে আমি ডিরেক্টলি তাদেরকে প্রপোজাল দিছি যে স্যার আমি যদি ফাঁকে একটু ক্লাস করা যেত তাহলে আমার জন্য ভালো হতো। লাইক আমার তো মাস্টার্স কন্টিনিউ হচ্ছে, মাস্টার্স রানিং। তো স্যার যদি এমন হয় যে একটা কেমিক্যাল রিয়াকশন আমি বসাই দিলাম, এটা 2 ঘন্টা, এটা 5 ঘন্টা, 6 ঘন্টা চলবে, অনেক সময় হয় সারাদিন চলে, তাহলে ইন বিটুইন যদি স্যার আমাকে একটু ক্লাস করার সুযোগ দেওয়া যেত। আমি এটা বলছি, এন্ড দে লাইক ইট। নর্মালি এটা একটা নেগেটিভ কি বলে ইম্প্যাক্ট ফেলতে পারে,
কিন্তু সামহাও আমার ক্ষেত্রে ক্লিক করে গেছে, হয়তো আমি তাদেরকে কনভিন্স করার মতো করে বলতে পারছি। সো ব্যাপারটা হলো যে আপনাদের শুধু একাডেমিক এখনকার সময় সাফিসিয়েন্ট না। কোন ক্ষেত্রে? যদি আপনি চান যে কেমিস্ট্রিতে আপনার ক্যারিয়ার ডেভেলপ করবে, এগেইন, যদি কেউ এমন থাকেন যে না আমি কেমিস্ট্রিতে আমি বিসিএস ক্যাডারই হব, আমি বিসিএস এর বাইরে অন্য কোনো জব করবো না, তাহলে তাদের বিষয় ভিন্ন। কিন্তু যদি কারো অপশন থাকে যে না আমি বিসিএস পাইলে করব, পাশাপাশি অন্যান্য জবও ধরবো, কারণ বিসিএস চাইলেই হয় না, ডে বাই ডে আরো কঠিন হচ্ছে, এবং দিন যাবে যত যাবে এটা একটা ডেড রেস হবে, ডেড রেস। ঠিক আছে? যে এখান থেকে ধরেন 1,000 জনের মধ্যে একজন বিসিএস ক্যাডার হবে, বাকি 999 জন পুরা নাই, নাই, এদের কোনো খোঁজ খবর নাই। এবং আমরা ওই 1,000 জনের মধ্যে একজনকে এক্সাম্পল হিসেবে নেই, এটা রিয়েলি রিয়েলি একটা রং প্রসেস। এক্সেপশন ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল। হ্যাঁ, কিন্তু আমরা ওই এক্সেপশনটাকে এক্সাম্পল হিসেবে নেই, এটা একটা রং মোটিভেশন। ঠিক আছে? চিন্তা করা উচিত যে ম্যাক্সিমাম কোথায় যাচ্ছে। আমি কিন্তু 1,000 জন নর্মাল পাবলিক বলতেছি না, আমি বলতেছি যারা সুইটেবল ক্যান্ডিডেট। এবং বিসিএস পরীক্ষা এটাই হয়, যে যারা কম্পিটিটিভ, এমন সুইটেবল ক্যান্ডিডেটের 1,000 জনের মধ্যে হয়তো একজন টিকে। পরীক্ষা তো অনেক দেয়, লাখ লাখ পরীক্ষা দেয়, সবার কথা বলতেছি না, আমি বলতেছি যারা কম্পিটিটিভ তাদের মধ্যে হয়তো 1,000 জনের যোগ্যতা আছে ওই পদের জন্য, কিন্তু হয় একজন। তাহলে বাকি 999 জন কোথায় গেল? এগুলো কি খোঁজ নেন? আমি ধরলাম 1,000 জনের মধ্যে 2 জন হয়েছে, 5 জন হয়েছে, 10 জন হয়েছে, বাকি 990 জন কোথায় যাচ্ছে? আমরা তাদের স্টোরি জানি না, তাদের মানবতার জীবনের কাহিনী কিন্তু আমরা শুনি না বা শুনতে চাইও না। বাট সাই টাইম যে আমাদের ওইটা নিয়ে চিন্তা করা উচিত। হুম। এবং যদি চিন্তা করেন তখন বুঝতে পারবেন যে না, এখানে আসলে ঘাপলা আছে। তো এটা হচ্ছে ব্যাপার। আমি আপনাদেরকে বিসিএস এ ডিমোটিভেট করছি না, আমি আপনাদেরকে আরো ওয়াইজ ডিসিশন মেক করার জন্য হেল্প করতে চাচ্ছি। যে ঠিক আছে, আপনি বিসিএস এ যান, বাট চিন্তা ভাবনা করে যান যে ওই 1,000 জনের মধ্যে যদি আপনি 10 জন না হন তাহলে কি করবেন, যদি 5 জন না হন তাহলে কি করবেন, এটা। এখন হলো সো তার মানে হচ্ছে রিসার্চ ফিল্ড কিন্তু একটা বড় অপরচুনিটির জায়গা, এবং ডে বাই ডে বাংলাদেশের রিসার্চ কিন্তু বেশ ভালো ই করতেছে, রিসার্চ ফিল্ডে ডিমান্ড আসতেছে, রিসার্চ অফিসার নিচ্ছে। হ্যাঁ, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে, তারপরে হচ্ছে যে এইরকম আর কি বৈজ্ঞানিক কর্মকর্তা যারা তাদেরকে নিচ্ছে। তো এইভাবে আপনাদের কিন্তু জব সেক্টরটা তৈরি হচ্ছে, এবং এই রিসার্চ করে কিন্তু ইজিলি বাইরে চলে যাওয়া যায়। কেমিস্ট্রির কাজ তো কেমিক্যাল নিয়ে, মানে আমরা কিন্তু কোর জিনিস, মানে পিওর কেমিস্ট্রি তো আমরা। তো পিওর কেমিস্ট্রির কাজ হচ্ছে কোনো কিছু বানানো। তো বানাইতে চাইলে আপনার রিসার্চের সাইকোলজিটা অবশ্যই থাকতে হবে। তার মানে রিসার্চের সাথে প্রথম থেকে টুকিটাকি করে যুক্ত থাকতে হবে। এবং ওই জন্যই আপনাদেরকে আমার এখানে জয়েন করতে, যে আপনি ক্যারিয়ারে শুধু রেজাল্টের পিছনে পড়েন না, পাশাপাশি কিছু একটা করেন। এবং সেটা যদি চান আমাদের সাথে করতে পারেন, আমরা আপনাদেরকে ওই অ্যাক্সেসটা দিব বা দিতে চাই। আচ্ছা, রিসার্চের ব্যাপারটা গেল। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে যে প্রসেনজিৎ ভাই বলছেন যে আমি আচ্ছা, এখানে প্রসেনজিৎ বর্মন বলতেছেন যে কোথা থেকে অনার্স করছি। আমি অনার্স করেছি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা হয়তো জানবেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি কিন্তু বেশ রিনাউন্ড, এবং ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটাকে হচ্ছে রয়্যাল ডিপার্টমেন্ট বলা হয়। সো কোয়াইট ডাইভার্স এক্সপিরিয়েন্স নিয়ে ওখান থেকে আসা আসলে। তবে একটা ব্যাপার ভালো, ওখানে রিসার্চ সাইকোলজি, রিসার্চের যে আহ, একটা ফেস্টিভ এনভায়রনমেন্ট পাওয়া যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা খুবই ভালো, যেটা আমাকে খুব ব্যাপকভাবে হেল্প করছে ক্যারিয়ারে, এবং করতেছে এখনো। মানে অ্যাটলিস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চের একটা যে ট্রেডিশন, এটা খুবই খুবই ভালো, খুবই ভালো। ওখানে আমরা আসলে মনে করেন যে প্রোগ্রামে যেমন যাইতাম, ওখানে কোন একটা রিসার্চের ফেস্টিভ্যাল হলে বা রিসার্চের কোন একটা সেমিনার বা কোন কি বলে কনফারেন্স হলে, ওখানে আমরা সেজে গুজে মনে করেন একদম, ধরেন আমি কোনো কিছুই প্রেজেন্ট করবো না, আমি পেপার দিব না, পোস্টার দিব না, কিন্তু আমি একদম শুট বুট করে ফর্মাল হয়ে ওখানে হাজির। ভাল লাগে, সবাই বন্ধু বান্ধব মিলে সবাই যাইতাম। সো এই যে যে মানে হাসি ঠাট্টার মধ্য দিয়ে যে শেখা, এই শেখাটা যে কত কাজে দিছে এখন বুঝতে পারি। এখন দেখা গেছে যে আমার কলিগ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির। সো এখানে দেখা গেছে যে তার সাথে আমার বেশ ভালো একটা ব্যালেন্স হচ্ছে, কারণ ওই যে আমাদের তো ফেস্টিভ্যালটা ছিল, তা না হলে কিন্তু গবেষণা প্রতিষ্ঠানে তাদের সাথে আমরা পারতাম না। ঠিক আছে? এবং দেখা যায় যে প্রায় ইকুয়াল ফাইট হয় তার সাথে আমার, ফাইট বলতে মানে ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে যে কোনো কাজে। সো এখন বুঝতে পারি যে না, ঠিক আছে, এবং কন্ট্রিবিউশন না ইকুয়াল থাকলে কিন্তু তখন সমস্যা আছে, জব ফিল্ডে টিকাটা অনেক কঠিন, চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জিং। আচ্ছা,
ফয়সাল, আহ, বলতেছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি কোনটা নিয়ে মাস্টার্স করা উচিত? আমাদের দেশে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আলাদা সেক্টর আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। তবে কেমিস্ট্রি মোর ডাইভার্স, কেমিস্ট্রি থেকে মোর অপরচুনিটি আছে। কারণ হচ্ছে কেমিস্ট্রি পড়লেন মানে হচ্ছে আপনি কেমিস্ট্রি গবেষণা ফিল্ডে ঢুকতে পারলেন। লাইক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আলাদা একটা অ্যাপ্লিকেশন বেস সেক্টর আছে। ওই বেস সেক্টর থেকে সে চাইলেই কেমিস্ট্রির সাথে ফাইট করতে পারে না অন্যান্য ফিল্ডে। কিন্তু যখন আপনি কেমিস্ট্রিতে মাস্টার্স করেন, আপনি সব ফিল্ডেই সবার সাথে মাস্টার্স করতে পারেন, ফাইট করতে পারেন। কারণ কোর কেমিস্ট্রির কিছু জায়গা আছে যেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা পারবে না, গবেষণা সেক্টরে তারা পিছিয়ে থাকবে। তারপরে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জায়গাগুলোতে, কিউসি তে, কোয়ালিটি কন্ট্রোল, এগুলোতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংরা অনেক পিছিয়ে থাকবে। হ্যাঁ, কারণ আমরা কোর কেমিস্ট্রি পড়ে আসছি, তো আমাদের বেস অনেক বেশি স্ট্রং থাকে এই জায়গাটায়। স্টিল দুটো সাবজেক্টেরই ডিমান্ড আছে, তবে আমি আমি অবশ্যই সাজেস্ট করি যে আপনি যেই ব্যাকগ্রাউন্ড থেকে হন না কেন, কেমিস্ট্রিতে মাস্টার্স করাটা একটা ভালো ডিসিশন। আচ্ছা, এরপরে হচ্ছে আহ প্রসেনজিৎ বর্মন বলতেছেন, ভাই আমি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি, এখানে তো রিসার্চ করার কোনো উপায় আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। ওই উপায়টাই তো আমরা তৈরি করতে চাচ্ছি আপনাদেরকে নিয়ে। যে আমরা জানি যে আপনাদের ল্যাকিংস আছে, ওইটা আমরা জানি। আমরা 2024 সাল থেকে এখানে কাজ করি। আপনাদের মতো অনেক অনেক স্টুডেন্টের সাথে আমাদের কাজ করা হয়েছে। সো আমরা ওইখান থেকে জানি যে কোথায় গ্যাপ আছে, কোথায় কাজ করতে হবে, কাদেরকে নিয়ে কাজ করতে হবে। দেখা যায় পাবলিক ইউনিভার্সিটির ওরা ওদেরকে অল্প একটু দেখা দিলে হয়ে যায়, কিন্তু আপনারা যারা ন্যাশনাল আছেন, ওরা এই রিসার্চের যে ফেস্টিভ্যাল বা রিসার্চের যে এনভায়রনমেন্ট, এটার সাথে পরিচিত না হওয়ায় ওরা এই জায়গাটায় পরবর্তীতে গিয়ে সাফার করে। বিশেষ করে যখন রেগুলার মাস্টার্স করতে যায় বা পাবলিক ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে যায়, তখন কিন্তু খুবই খুবই সাফার করতে হয়, খুব স্ট্রাগল করতে হয়। অল্প সময় এত বেশি প্রেশার পায়, তখন ভালো করতে পারে না। দেখা গেছে ফার্স্ট ক্লাস নিয়ে বেরোতে পারে না, এরকম আছে, এক্সাম্পল আছে। আমাদের এখানেই আছে একজন, আমাদের কোর্সে আছে, ঢাকা ইউনিভার্সিটিতে। সে এনার্জি ইনস্টিটিউটে মাস্টার্স করছে ন্যাশনাল থেকে গিয়ে। ওই ভাই, নাম বলবো না। তো ওই ভাই আমাকে বলছে যে ভাই, আমার আমার ফার্স্ট সেমিস্টারে যে যে প্রেশার খাইছি, সেকেন্ড ক্লাস আসছে। এবং থার্ড মানে 2 বছর প্রায় পার হয়ে গেছে, সে এখনো কিন্তু সিজিপিএ ফার্স্ট ক্লাসে নিতে পারেনি। এটা একটাই কারণ যে একসাথে অনেক প্রেশার আসছে, এই কারণে। রিসার্চ কিভাবে শুরু করবেন, হ্যাঁ ওটা ওই দিকেই আমরা যাচ্ছি। ওইটার জন্য যা যা করা লাগে আমি আপনাদেরকে ওইটা নিয়ে হেল্প করব। ওই জায়গাটায় আমি আপনাদেরকে নিয়ে কাজ করব, একদম এ থেকে ধরে ধরে এ থেকে জেড পর্যন্ত কিভাবে আগাইতে হয় ওইটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এরপরে বলতেছে ফার্মাসিউটিক্যালস ইঞ্জিনিয়ারিং সেক্টর সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং ওইদিকে কেন যাব, এখানে সেক্টর কেমিস্ট্রি রিলেটেড। তো আপনি কোন ডিপার্টমেন্টে আছেন? আপনি কি ফার্মাসিতে আছেন, ফয়সাল ভাই? হ্যালো। দেখেন, কেমিস্ট্রি ওই যে একই কথা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা বললাম, ফার্মাসিউটিক্যাল। হ্যাঁ, কেমিস্ট্রিতে আছেন, তো আপনার ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কেন যাবেন আপনি? ওখানে তো যাওয়ার দরকার নেই আপনার। আপনার কেমিস্ট্রিতে তো অনেক অপরচুনিটি আছে, আপনি একলা মানুষ। আপনার তো একটা সিট দরকার, তাই না, কোন একটা জব সেক্টরে। কেমিস্ট্রি আপনাকে তো ভালো অপরচুনিটি দিচ্ছে, সব ফিল্ডে আপনি যাইতে পারবেন। দেন হোয়াই ফার্মাসিউটিক্যালস ইঞ্জিনিয়ারিং? যেটা আমাদের সাথে রেলিভেন্ট না, ওটাকে আমরা কেন টানবো? লাইক আপনার কেমিস্ট্রি যখন সাফিসিয়েন্ট, তখন তো ওগুলা টানার দরকার নাই। আচ্ছা, এখন আহ, আপনাদের কোনো সে আছে কিনা, আপনাদের আর কারো কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আপনারা ওপেনলি বলেন। মানে এমন না যে আপনারা, হ্যাঁ আমার থেকে অনেক জুনিয়র, আমাদের মাস্টার শেষের দিকে, আপনারা কেবল ভার্সিটি ফার্স্ট ইয়ারে, স্টিল আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে কোশ্চেন করতে পারেন। সমস্যা নেই, হ্যাঁ, কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, এই যে প্রসেনজিৎ বর্মন বলতেছে, ভাইয়া আমার তো প্রেজেন্টেশন এবং ভাইবা দক্ষতা অনেক কম। হ্যাঁ, এই তো এই যে এখান থেকে আমরা প্রয়োজন আপনাদেরকে প্রেজেন্টেশনের ব্যবস্থা করব। আমরা ওগুলো নিয়ে কাজ করবো, এটা গ্রাজুয়ালি কাজ করতে করতে হয়, শিখতে হয়। ঠিক আছে, এটা একদিনে হবে না। এটা যখন ধরেন আমাদের এখানে ইচ্ছা আছে যে আপনাদেরকে রিসার্চ নিয়ে আগানোর জন্য, কারণ আমরা তিনটে সেক্টরে কাজ করি, আপনাদেরকে আমরা ইন্টার্নশিপও করাবো। আমার নিজের প্রতিষ্ঠানে আমাদের আন্ডারে মানুষজন ইন্টার্নশিপ করে, আমরা ওদেরকে ট্রেনিং দেই যে কিভাবে ইন্টার্নশিপ করতে হয়। ওই জিনিসটাই আমার ইচ্ছা আছে আপনাদেরকে শেখানো। ঠিক আছে।
এবং ওই যে এখন থেকেই ছোট থেকেই এখন থেকেই টুকটুক করে অল্প অল্প করে হচ্ছে রিসার্চের সাথে পরিচয় করানো, যাতে করে 2 বছর পরে গিয়ে আপনাদের একটা করে পেপারে কন্ট্রিবিউট করার মতো সক্ষমতা হয়, আপনার কিছু স্কিল থাকে, আপনার কিছু এক্সপিরিয়েন্স থাকে, যেটা কিনা দেখবেন যে 2 বছর পরে যে অনেক বিশাল একটা অ্যামাউন্ট হয়ে গেছে। আচ্ছা, রাফসান জানি ভাই বলতেছে, ভাইয়া আমরা কি করব সেটা বলেন এখন। আর ন্যাশনাল যারা পড়ি তারা তো তাদের নিয়ে আপনার প্ল্যান কি? হ্যাঁ, ন্যাশনাল যারা পড়েন তারা পিছিয়ে থাকেন, তাদেরকে নিয়ে আমার প্ল্যান কি? এখানে মোস্ট অফ ইউ হচ্ছে ন্যাশনাল থেকেই, তো তাদেরকে নিয়ে হচ্ছে আমার প্ল্যান হলো আপনাদেরকে, আপনাদের যে ব্যাকবোন আছে, হ্যাঁ, ব্যাকবোনটা শক্ত করা, যাতে ন্যাশনাল কেউ বলতে না পারে যে ন্যাশনাল পাবলিক থেকে পিছায় থাকে, এটা যাতে কেউ বলতে না পারে, বা লিস্ট আপনার মধ্যে যাতে ওই ফিলিংটা না হয়। আমরা কি করব, আপনাদেরকে রিসার্চ শিখাবো, ধরে ধরে একদম এ থেকে জেড, মানে যে রিসার্চের রও জানে না তাকে ধরে ধরে শিখাবো কিভাবে রিসার্চ কাজে জয়েন হতে হয়, কিভাবে পেপারে কাজ করতে হয়। এটা সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্যের ব্যাপার, এবং আহ এটা পরিবেশের একটা ব্যাপার। অনেক সময় পরিবেশ, ধরেন আমাদের পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে একটু সুবিধা হয় যে ওখানে রিসার্চের পরিবেশটা থাকে, আশেপাশে সবাই রিসার্চ সাইকোলজির হয়, টিচাররা, প্রফেসররা বড় বড় ইউনিভার্সিটি থেকে, বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে আসে, গবেষণা করে আসে। সো ওরাও আমাদেরকে হেল্প করে, কিন্তু ন্যাশনালে আমি শুনেছি অনেক জায়গায় নাকি ক্লাসই হয় না। তো ওই ক্ষেত্রে দেখা গেছে তারা একটু পিছিয়ে থাকে। স্টিল সমস্যা নাই, আমরা আপনাদেরকে এই জন্যই প্রথম থেকে নেওয়া, যে আপনি প্রথম থেকে কাজ করলে আপনি 2 বছরের মধ্যে আপনার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আপনি দেখবেন তখন আপনি পাবলিকের সাথে ফাইট দিতে পারবেন খুবই স্মুথলি। তবে হ্যাঁ, আজকে আমরা আপনাদেরকে আর কিছু শিখাবো না, আজকে আপনাদের সাথে জাস্ট প্ল্যান শেয়ারিং হবে, যে আমরা আমরা কি করতে চাচ্ছি, কিভাবে করতে চাচ্ছি। কারণ আজকে একদিনে সব শেখানো যাবে না, একটু সময় লাগবে, গ্রাজুয়ালি আমরা শিখবো আর কি, ঠিক আছে। বাট আপনাদেরকে ওই অ্যাসিউরিটি দেওয়া যায় যে আপনি আমাদের সাথে মাস্টার্স, পাবলিক ইউনিভার্সিটি মাস্টার্স করার জন্য যে 3টা জিনিস লাগে ইন জেনারেল, যাতে করে আপনি সবার সাথে সমান ফাইট দিতে পারেন। শুধু তাই না, মাস্টার্স তো আমাদের জীবনের মেইন লক্ষ্য না, মেইন লক্ষ্য ভালো একটা ক্যারিয়ার। সেই ভালো ক্যারিয়ারে যাইতে চাইলে রেজাল্ট, রিসার্চ এবং স্কিল, এই 3টা লাগবেই। এবং এই 3টা ক্ষেত্রে আপনাদেরকে আমি সাফিসিয়েন্টলি হেল্প করতে পারবো, এবং আমার ওই ফ্রিডমটা আছে। আচ্ছা, এরপরে বলতেছে যে ফয়সাল বলতেছে যে কন্ডাক্টিভ এবং ইনোভেটিভ রিসার্চ বিষয়ে বলবেন। কন্ডাক্টিভ এবং ইনোভেটিভ রিসার্চ বলতে আসলে, হ্যাঁ, রিসার্চ তো ইনোভেটিভই হবে। মানে ফ্যাক্ট হলো এখানে আপনার, মানে যদি কোনো কিছু ইনোভেশন না হয় তাহলে তো আর ওটা রিসার্চ হলো না, তাই না? মানে আমরা আসলে ওই ওই কথাটাই বলতেছি যে ইনোভেশন থাকবে এখানে, প্র্যাকটিক্যাল বেস হবে, যে আমরা প্র্যাকটিক্যালি সেটাকে অ্যাপ্লিকেশন করব পিওর, কিভাবে পেপারে, রিসার্চ পেপারে কাজ করা যায়, রিভিউ পেপারে কাজ করা যায়। প্রয়োজনে আপনাদেরকে নিয়ে আমরা পেপারে কাজ করব, আপনাদের মধ্যে যারা ভালো করবে তাদেরকে আমরা আমাদের পেপারে নিয়ে নিব কাজ করার জন্য। স্যার আফসান বলতেছে যে কিভাবে রিসার্চ, রিচার্জ, না রিচার্জ না, রিসার্চ, দুটোর মধ্যে পার্থক্য আছে বানানে। তো রিসার্চ কিভাবে করে ওটা তো আপনাকে এক ক্লাসে বোঝাইতে পারবো না, আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, এখানে আপনাদের সাথে জাস্ট আলোচনা করব, আপনাদের প্ল্যান শুনবো, আপনাদেরকে আমাদের প্ল্যানটা শেয়ার করব। আপনাদেরকে রিসার্চ যেভাবে করে ইন জেনারেলি, যে একটা টপিক আমি সিলেক্ট করব, ওই টপিকের উপর হচ্ছে যে আপনাদেরকে নিয়ে আলোচনা করব। হ্যাঁ, প্রয়োজন আপনাদেরকে হোম টাস্ক দেবো যে আপনারা এই টপিকের উপর দেখেন, সবাইকে ভাগ করে দিব, আপনারা দেখবেন, দেখে সবাই ওই যে প্রেজেন্টেশনে যার দুর্বলতা ছিল ওইরকম সবার জন্য সে যা যা পড়লো, ধরেন 10টা পেপার পড়লো, ওই 10টা পেপারের উপর সে একটা প্রেজেন্টেশন আকারে বানাবে বা সামারাইজেশন করবে, ওইটা আমাদেরকে বুঝাই দিবে। এরকম যার যেই পার্ট থাকবে তারা ওইভাবে সবাইকে বুঝাই দিবে এখানে এখানে এসে। তখন কি হয়ে যাবে, আমাদের ওই আরেকজনকে বোঝানোর সক্ষমতা হবে, রিসার্চ পেপার পড়ার সক্ষমতা হবে, প্রেজেন্টেশন দেওয়ার সক্ষমতা হবে, নিজেরাই স্মার্ট হওয়া যাবে। ঠিক আছে। প্রফেসরদের ইমেল করা যায় কিভাবে রিসার্চের জন্য, কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, ফয়সাল ভাই তো অনেকগুলো কোয়েশ্চেন করছে, খুবই এক্সিলেন্ট এবং খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যে তবে রিসার্চের ক্ষেত্রে আমরা প্রফেসরদের ইমেল করার জন্য আগে রেডি হইতে হবে, লাইক আপনি জাস্ট ইমেল করলেই হবে না, ইমেলটা হইতে হবে কাইন্ডস অফ রিসার্চ প্রপোজালের মতো। এন্ড ওই রিসার্চ প্রপোজাল পর্যন্ত পৌঁছাইতে
আপনারা যারা বিগিনার আছেন তাদের মোটামুটি লাইক 1 ইয়ার লেগে যেতে পারে, বা তারও বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, 6 মাস 8 মাস লাগতে পারে। সো মানে ওইটার জন্য আগে আপনাকে নলেজ গ্যাদার করতে হবে, বিভিন্ন ফিল্ডে এক্সপ্লোর করতে হবে, রিসার্চ গ্যাপ খুঁজে বের করতে হবে, অ্যান্ড দেন ওই গ্যাপের উপর নিজে আবার স্টাডি করে একটা রিসার্চ প্ল্যান করতে হয়। ওই রিসার্চ প্ল্যানটা হচ্ছে প্রফেসরদেরকে ইমেল করে শেয়ার করতে হয় যে স্যার, আই হ্যাভ এ প্ল্যান, অ্যান্ড এই প্ল্যানটাকে আমরা সাকসেসফুলি একটা ইফেক্টিভ ওয়েতে ইউটিলাইজ করতে পারবো যদি আপনি আমাদেরকে এই পারপাসে হেল্প করেন, ফান্ডিং দেন, আমাদেরকে কাজের সুযোগ দেন। এন্ড দেন যদি ওই প্রফেসর মনে করে যে আপনার প্ল্যানটা ঠিক আছে, তার কাছে ইন্টারেস্টিং মনে হয়, তার কাছে যদি ফান্ড থাকে, দেন তারা আপনাকে কাজ করার জন্য নিতে পারে। বাট ওই স্টেজ পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু শিখতে হয়, এবং বেশ পড়ালেখা করতে হয়, সময়ের ব্যাপার আছে। সো আমরা ওইদিকে যাব, ওগুলো আমরা শেখাবো, আস্তে আস্তে সবই শেখাবো। আচ্ছা ভাইয়া, এখন থেকে কিভাবে পড়ালেখা করলে, কিভাবে নিজেকে গড়লে অক্সফোর্ডে পিএইচডি করা যাবে? আচ্ছা, আহ অক্সফোর্ডের ব্যাপারটা একটু একটু আনসার্টেইন। ওটা হচ্ছে যে হাই ক্যালিবার, লাইক অক্সফোর্ডে আমি বলবো না অসম্ভব, কিন্তু ফ্যাক্ট হলো আমি নিজে যেহেতু ওইদিকে যাইনি বা আমি যেতে পারিনি, দ্যাটস ওয়াই আমি আপনাকে আহ, ওইটা সম্পর্কে ওইভাবে কনফিডেন্টলি বলতে পারছি না কিছু। তবে অসম্ভব বলতে কিছু নাই, এখানে স্টেপ বাই স্টেপ আগাইলে অনেক কিছু জীবনে করা সম্ভব। এবং অক্সফোর্ডে যাইতে চাইলে অবশ্যই আপনাকে ওই যে একটাই একটাই শর্টকাট, সেটা হচ্ছে রিসার্চ ফিল্ড। ওখানে ওখানে রিসার্চ ফিল্ডে হচ্ছে বাম্বিং কিছু করতে হবে, যেখানে মানুষজন আপনাকে নিতে বাধ্য। হ্যাঁ, এবং ওটা আউট অফ ট্রেডিশনের আপনাকে নিতে বাধ্য। পিএইচডিতে এমন হয় যে ধরেন আপনি আসলে একাডেমিক রেজাল্ট ভালো না, আপনি স্টুডেন্ট ভালো না, কিন্তু আপনি গবেষণার ক্ষেত্রে তুখর, পুরো একটা বোম, যে ফিল্ডে যেমন ফিল্ডে পুরো বোম মেরে আসেন এরকম, লাইক খুব ভালো, তখন আপনাকে দেখা গেছে নিয়ে নিতে পারে যে কোনো প্রফেসর, যে ঠিক আছে এর দিয়ে আমার কাজ হবে, কাজ হইলেই হয়েছে। তো ওই রকম পারপাসেও কিন্তু অক্সফোর্ড বা এরকম বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু, হার্ভার্ড যাওয়া যায় অনেক ক্ষেত্রে। বাট স্টিল এটা কোয়াইট চ্যালেঞ্জিং, এবং যেহেতু এই এরকম এক্সাম্পল বাংলাদেশের ক্ষেত্রেই কম আছে। সো ওইটা যেহেতু আমি নিজে যেখানে যেতে পারিনি, লাইক আমি এখন আমার পজিশন যেখানে আছে, আমি আপনাদেরকে ওই পজিশনে আসার জন্য, বা এটাকে, এটার আশেপাশে যে এনভায়রনমেন্ট আছে, যে বুয়েট তো কি বাংলাদেশের মধ্যে হাইস্ট স্ট্যান্ডার্ড ধরা হয়, তাই না? তো ওইটা ধরেই আমি আপনাদেরকে কনফিডেন্টলি কি দিতে পারি, গাইডলাইন দিতে পারি। মিটিংটা শেষের দিকে আমি আরেকটা লিংক দিব, হ্যাঁ, আপনারা জয়েন করে ফেলেন। তো ওইটাই, অক্সফোর্ডের ব্যাপারটা পরে, ওইটার জন্য অনেক কাঠখড়ি পোড়াইতে হবে, মিনিমাম 10 বছর পরিশ্রম করতে হবে ধরেন। সো বুঝতে হবে, মানে 8-10 বছর পরিশ্রম করলে হয়তো আপনি ওখানে ইজিলি যেতে পারবেন। সো সো আমি যেটা বলবো যে আপনাদের জন্য, আপনারা যারা মাস্টার্স এর ফুল প্রিপারেশনটা এখন আহ, নিতে চান, নিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সব থেকে বেশি এখন গুরুত্বপূর্ণ আগে হচ্ছে আপনার রিসার্চ ফিল্ড, এবং হচ্ছে আহ, হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জায়গায়। তো এখন এই যে সামিয়া আপু বলতেছেন যে, হ্যাঁ মানে আমি মনে হয় আপনাদেরকে বোঝাইতে পারছি খুব ঠান্ডা মাথায়, খুব স্পষ্ট, আমার কথা কিন্তু খুবই স্পষ্ট, আমি 3টা জায়গা নিয়ে কথা বলতেছি, এবং এখানে রিসার্চ স্কিলটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, অ্যান্ড একাডেমিক প্রিপারেশন ওটা গ্রাজুয়ালি নিলে হবে। তবে যে যত আগে প্রিপারেশন নিবে সে তত আগে থেকে কম্পিটিটিভ হবে, ফোকাসড থাকবে ক্যারিয়ার নিয়ে। এখন প্রিপারেশনটা কিভাবে নেবেন? প্রিপারেশনে দেখে যেহেতু এখন আমরা এখানে আপনাদেরকে টাইম দেই, লাইক এটা কিন্তু ফ্রি, ফ্রি সেশন, কিন্তু আহ, কিন্তু আমরা যখন রিসার্চ আপনাদেরকে শেখাইতে যাব, তখন ওখানে আমার একটা রেগুলার বেসিসে ক্লাস নিতে হবে আপনাদেরকে, অথবা দেখা গেছে যে প্রায় এরকম সেশন নিতে হবে। ওই ক্ষেত্রে আপনাদের জন্য আমরা একটা চার্জ ধরবো মিনিমাম, যেহেতু আপনারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। সো আপনাদেরকে আমরা উৎসাহিত করার জন্য হলেও আপনাদের জন্য একটু কনসিডারেশনে গিয়ে আমরা ই করবো, এবং আহ, দু একটা স্টেপ বা আমরা রাখবো, স্টেপ বাই স্টেপ, লাইক ধরেন ফার্স্ট ইয়ারের জন্য 1 বছরের জন্য আমরা একটা রেজিস্ট্রেশন প্রসেস রাখবো, যে আপনি এমন একটা পেমেন্ট করবেন, তাহলে 1 বছরের জন্য আপনি আমাদের এখানে রেজিস্টার্ড থাকবেন। ওই 1 বছর আপনি আমাদের সাথে রিসার্চে এবং স্কিল ডেভেলপমেন্টে কাজ করবেন। দেখবেন আপনারা যেটা ফার্স্ট ইয়ারে এখন আমাদের সাথে করতেছেন, মজার ব্যাপার হলো এখন যারা মাস্টার্স অ্যাডমিশন পরীক্ষা দিবে, যারা এমফিল এর পরীক্ষা দিবে, মাস্টার্স করে ফেলছে কেমিস্ট্রিতে, তারাও আপনাদের সাথে ওইটাই শিখতেছে। আপনি কি চিন্তা করতে পারেন যে তাহলে আপনি কত বছর এগিয়ে যাবেন তাদের থেকে? বুঝলেন, কত বছর এগিয়ে যেতে পারবেন? মানে যে জিনিস তারা শেষ করে এসে শুরু করলো,
আপনি হচ্ছে শুরু করেই, মানে শুরু করা হয় নাই, মানে ভার্সিটি লাইফ মাত্র শুরু করলেন, এখন আপনি শিখতেছেন। তো এই লার্নিংটা একদম গেঁথে যাবে ভিতরে, এবং আপনি তখন বুঝতে পারবেন যে আপনি আসলে যেভাবে ডেভেলপ করবেন এজ এ কেমিস্ট, আপনি আপনার আশেপাশে বুঝবেন তখন যে আপনার আশেপাশের তুলনায় আপনি কিভাবে ডেভেলপ করতেছেন, নিজেই ফিল করতে পারবেন। আর আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই যে যে ফিল্ডটা, যে ফিল্ডে আপনাদেরকে আমি বলতেছি, এই ফিল্ডে আমাদের অল্টারনেটিভ এখন পর্যন্ত এক্সিস্ট করে না। মানে অন্য কেউ যে এরকম একটা সার্ভিস আপনাদেরকে দিবে, এটা এক্সিস্ট করে না, নাই। ঠিক আছে, এইভাবে চিন্তা কেউ করছে কিনা আমার জানা নেই। কিন্তু আপনাদেরকে যে ধরনের যে কোয়ালিটি দিতে পারবো, যে কন্টেন্ট, যেই ইফেক্টিভনেস তৈরি হবে আপনাদের মধ্যে, এটা আই হোপ অন্য কোথাও সম্ভব না। কারণ আমার মানে বাই লাখ, এটা হচ্ছে আমার অ্যাক্সেসটা আছে। আমি ল্যাবে যে কোনো ধরনের কেমিক্যাল নিয়ে কাজ করতে পারি, ফ্রিডম আছে, যা খুশি যেভাবে খুশি কাজ করতে পারি যখন তখন। বুয়েটের যে কোনো ল্যাবে আমার অ্যাক্সেস আছে, যে কোনো ল্যাবে প্রফেসররা আমার খুব ভালো করে চিনে। বড় বড় প্রফেসর, বিশ্বের সেরা 2% রিসার্চারদের একজন, এরকম প্রফেসর আছে, বুইরা বুইরা যারা। সো আমি চাই আপনাদেরকে নিয়ে একটা ম্যান পাওয়ার তৈরি করতে, ম্যান পাওয়ার, যেখানে আমাদের একটা কমিউনিটি থাকবে। আমরা আমাদের নিজেদের ব্যাকবোনটাকে স্ট্রং করব। আমি প্রথমে এই কথাটা বলছিলাম, কিভাবে একজন প্রফেশনাল, প্র্যাকটিক্যাল এবং কি পটেনশিয়াল কেমিস্ট হিসেবে। তো এখন এখন বলেন আপনাদের এই প্ল্যানটা কেমন লাগছে, বা আপনারা কতটুকু আশাবাদী এটা নিয়ে, কি মনে হয় আপনাদের? প্রসেনজিৎ বর্মন ভাই বলতেছে যে সুন্দর লাগছে। আহ হ্যাঁ, এখানে যারা একটু বুঝতে পারছেন আর কি, তারা অবশ্যই করতে পারবেন যে এটা আপনাদের জন্য খুব পাওয়ারফুল একটা হবে, জার্নি হবে আর কি। আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে অনেক ভালো কাজ করবে এটা। আর আর কি, কারো কোনো সে আছে? আচ্ছা, সামিয়া আপু বলতেছেন ভালো হবে ভাইয়া। আচ্ছা, তার মানে হচ্ছে যে বোঝা যাচ্ছে যে আপনাদের এটা হয়তো কাজে দিবে, বা আপনাদের প্ল্যানের সাথে অ্যালাইন করবে। তারপরে আর কে কে আছেন? ফয়সাল তারফদার, কি অবস্থা আপনার? এটা কি তারফদার নাকি? বলেন বলেন, আপনার আপনার ব্যাপারটা আমি বুঝি নাই। জি ভাই, বলতে চাচ্ছিলাম হচ্ছে ভাই আপনার মানে আপনার আমাদের কেমিস্ট্রির রিলেটেড যেসব সাবজেক্ট গুলো এক্সিস্ট করে, তার মানে আপনার সেই সাবজেক্ট, মানে আপনার সেই সাবজেক্টের যারা স্টুডেন্ট, আমার এজ এ ব্যাচমেট হিসেবে তাদের সাথে মানে কিভাবে রিসার্চ বেসড আপনার বিভিন্ন ফরকেটিক্স বা আপনার ইনোভেটিভ থিঙ্কিং নিয়ে কিভাবে তাদের সাথে আলোচনা করা, মানে আপনার মানে করা যায় সেই বিষয়ে একটু বলতে আপনার আচ্ছা জানতে আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, ফয়সাল তো আমাদের সাথে আছে, আমাদের পেইড গ্রুপে আছে। আমি ভুলে গেছিলাম, দুঃখিত ভাইয়া। আমাদের হয়েছে কি, বুঝাই তো, আমার তো অনেক অনেক পোলাপাইন নক করে, তো সারাদিন প্রচুর পোলাপানের সাথে কথা হয় আসলে, যে এজন্য আমি তোমাদেরকে তুমি করে বলতেছি। কিছু মনে মনে করিও না, হ্যাঁ। তো ছোট আমার, অনেক ছোট। আচ্ছা, এখন ফয়সালের বিষয়টা আমি বুঝতে পারছি, এবং এই ব্যাপারটা, এই ফ্যাসিনেশনটা আমারও কাজ করতো। বিশ্বাস করো, আমারও এই এই ফ্যাসিনেশনটা ছোটবেলা থেকে কাজ করতো। এবং আমি আমার বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি ফ্রেন্ডদেরকে আহ গোতাগুতি করতাম, এই তোদের সাথে কাজ করবো। অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইভেন এটা 4th ইয়ার পর্যন্ত করে আসছি। লাইক আমি কিন্তু 3rd ইয়ারে গিয়ে হচ্ছে একটা পোস্টার প্রেজেন্টেশন করি, জামাল নজরুল ইসলামে। সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি কম্বাইন্ডে, মানে ওখানে কেমিস্ট্রি নাই বললে চলে। পুরোটা ছিল বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি ডিপেন্ডেন্ট, এবং ওই পোস্টারটা আমি প্রেজেন্ট করি, আমি লিড দিই টিম রে। ওটা আমার ফার্স্ট পোস্টার প্রেজেন্টেশন ছিল, আমি করি। কিন্তু ওইটা করে আমার কিছু লার্নিং হয়, অনেক অনেক লার্নিং হয়। লাইক আমি যখন পোস্টারটা করি, আমি মনে করছিলাম যে আই এম দ্য বস। এবং আমার মানে আমি যত যে কি পরিমাণ ফিল করতেছিলাম, লাইক আমি যাদের সাথে কথা বলছিলাম মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি, ওরা ওরা খুব আমাকে সাপোর্ট দিচ্ছিল যে ভাই তুমি তো মোটামুটি ভালোই করতেছো, তোমার মোটামুটি ভালো একটা আছে, তুমি ট্রাই করো, পারবা। হ্যাঁ ঠিক আছে, আমি আমার জায়গাটা নিয়ে আমি খুব পড়ালেখা করলাম, করলাম। কিন্তু যখন আমি প্রেজেন্ট করতে গেলাম, তখন ওই যে বড় বড় প্রফেসর, এরা আমাকে এত ক্রিটিক্যাল কিছু জিনিস ধরলো, বেসিক, ভেরি বেসিক কিন্তু ক্রিটিক্যাল, যেটার জন্য আমার আসলে ওই বেসটা দরকার, বায়োকেমিস্ট্রির বেস দরকার, ওই মাইক্রোবায়োলজি বেস দরকার। ওটা নর্মালি এজ এ কেমিস্ট আমার পারার কথা না। মানে ফ্যাক্ট হচ্ছে ডিরেক্টলি আমার পোস্টারে কিছু না, কিন্তু ওইটা পোস্টারের বেসিস হিসেবে কাজ করে, এমন জায়গাগুলো থেকে কোশ্চেন করলো।
অ্যান্ড দেন আই রিয়েলাইজড যে না, এই যে জায়গাটা আমার জন্য না। এবং এটা বুঝতে কিন্তু কনফারেন্সে না প্রথম কনফারেন্সে আমি ভালো মতো প্রেজেন্ট করছি, চলে গেছে, যদিও আমি কোনো ভালো কোনো পাইনি, মানে আমরা হয়তো কোনো র্যাঙ্কিং এ আসি নাই ফার্স্ট সেকেন্ড থার্ডে। কিন্তু সেকেন্ড পোস্টার প্রেজেন্টেশনে যখন যাই, ওইটাকে আরো এক্সটেন্ড করি, মডিফাই করি, আরো কোয়ালিটি আপডেট করি, অ্যান্ড দেন বুঝতে পারছিলাম, তখন আরো বেশি স্টাডি করছি। কিন্তু দেখলাম যে এই দুইটা সময়ের মধ্যে তো অনেক বেশি স্টাডি করা হয়েছে একটা পোস্টারের উপর। এন্ড দেন ওখানে গিয়ে আমাকে সুন্দর মতো আটকাই দিল একজন সিনিয়র, খুবই রিনাউন্ড প্রফেসর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তখন বুঝলাম যে না, এই জিনিসটা আমার জন্য না। হ্যাঁ, প্রথমে সবাই খুব মোটিভেশন দিছে, কারণ হলো যখন তুমি ফার্মাকোলজি বলতেছো, তখন তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতেছো, ওইটার কিন্তু একটা বেসিস আছে। ওটা কিন্তু ওখানে একটা কোর্স, বিএসসি কোর্স 4 বছরের, ফার্মেসি 5 বছরে হয়, ঠিক আছে, বায়োকেমিস্ট্রি 4 বছরে। তো ওইটার কিছু বেসিক বা ফান্ডামেন্টাল জিনিস আছে, যেগুলো হচ্ছে আসলে ওই সিস্টেমে যে আছে সে বোঝে। তো যখন আপনি ওই ফিল্ডে যাইতে যাবেন বা তোমরা যাইতে যাবা, তখন দেখবা ওই জায়গাগুলো, ওই ফান্ডামেন্টাল জায়গাগুলোতে আটকায় দিবে। হয়তো দেখবে যে বায়ো, যখন কি হয় রিসার্চ ফিল্ডে, যখন বায়োকেমিস্ট্রি রিলেটেড কোন একটা পোস্টার আসে, ওগুলাকে ক্যাটাগরিতে রেখে বায়োকেমিস্ট্রিতে ফেলে দেয়। তখন বায়োকেমিস্ট্রি টিচাররা ওখানে জাজ হিসেবে যায়। সো ওইখানে গিয়ে কিন্তু আটকা পড়তে হয়। স্টিল আমি ডিমোটিভেট করবো না, আমি বলবো হ্যাঁ, যেহেতু আমরা এখানে কেমিস্ট্রি নিয়ে কাজ করি, সো এখানে আমার বায়োকেমিস্ট্রি খুঁজে পাওয়া সম্ভব না, ফার্মাকোলজি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং খুঁজে পাওয়া সম্ভব না। বাট যেটা তুমি করতে পারো, যে তুমি আমাদের সাথে রিসার্চ স্ট্র্যাটেজিটা শিখো, কিভাবে রিসার্চ করতে হয়, কিছু কাজ করো, কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করো, দেন তুমি কিছু আইডিয়া তৈরি করো, যেটা কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রির সাথে কিছুটা কানেক্ট করা যায়। এটা কিন্তু রিসার্চ গ্যাপ ফাইন্ড আউট করে করা পসিবল, যে আমি কেমিস্ট্রিতে একটা রিসার্চ গ্যাপ ফাইন্ড আউট করলাম, ওইটাকে বায়োকেমিস্ট্রিতে নিয়ে যাবো। কেমন? খুব সিম্পল, আমি যদি বলি, সাপোজ আমরা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করি। হ্যাঁ, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে, যে আমাদের যে দূষিত পানি, সেটাকে কিভাবে ট্রিট করব। তো দেখা গেছে যে আমি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করতে গিয়ে দেখি ওখানে হেভি মেটাল আছে, আয়ন আছে, এটা সেটা, ওগুলো আমরা ট্রিট করি। কিন্তু আমি যদি ওখানে হেভি মেটাল আয়ন ট্রিট না করে আমি যদি মাইক্রো অর্গানিজম ট্রিট করতে যাই, তখনই কিন্তু আমি চলে যাই বায়োকেমিস্ট্রিতে, ঠিক আছে। অথবা ওখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনভলভ করা যায় কিছু ক্ষেত্রে। ফার্মাকোলজি যদি আমি ওইটার মেডিসিনাল অ্যাপ্লিকেশনে যাই, ফার্মাকোলজিতে চলে যাওয়া যাবে। বাট আমি যখন মেডিকেল অ্যাপ্লিকেশনে যাচ্ছি, মেডিসিনাল অ্যাপ্লিকেশনে, আমাকে মেডিসিন নিয়ে হিউজ স্টাডি করতে হবে, হিউজ, এন্ড দ্যাট ইজ কোয়াইট টাফ। বাট স্টিল আমি ডিমোটিভেট করবো না। এবং এই যে যে এই ধরনের ট্রানজিশন, কেমিস্ট্রি থেকে বায়োকেমিস্ট্রিতে যাওয়া, ফার্মাকোলজি, কেমিক্যাল, এই ট্রানজিশন গুলো নর্মালি অনার্স শেষ করে হয়। মানে আপনি অনার্স পর্যন্ত গবেষণা করবেন, আপনার ফিল্ডে এক্সপার্ট হবেন, এন্ড দেন ইউ আর দ্য বস অফ ইউর ফিল্ড, দেন গো ফর অ্যানাদার ফিল্ড টু এক্সপ্লোর এভরিথিং। আমার মনে হয় যে বুঝতে পারছেন একদম ক্লিয়ার, যে আপনার ফিল্ডে আগে বস হন, এই ফিল্ডটাকে আগে ক্র্যাক করেন, ক্র্যাক করে দেন আপনি অন্যান্য ফিল্ডে একটা একটা করে ধরেন, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো ইজি। আচ্ছা, প্রসেনজিৎ বর্মা বলতেছে আমার ইচ্ছা হচ্ছে বুয়েট এমএসসি করা, তাহলে আমাদের আমাদের এটা হচ্ছে আপনাদের জন্য একটা বেস্ট এবং মোস্ট সুইটেবল একটা প্ল্যাটফর্ম হবে। এবং আমাদের সাথে রিসার্চ স্কিল ডেভেলপমেন্টে কাজ করেন, অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারবেন। সামিয়া বলতেছে জি ভাইয়া, অনেকটা বুঝতে পারছি। তো আমার মনে হয় এই ছিল আজকের সামারি। এবং হচ্ছে আপনাদেরকে আহ একটা গুগল ফর্ম দিব, যেখানে হচ্ছে যে আপনাদের আপনাদের বিভিন্ন থাকবে, যে আপনার এইমটা কি, আপনি কোন প্রতিষ্ঠানে মাস্টার্স করতে চান, আপনার, আপনি কি রিসার্চ করতে চান, নাকি আপনি সরকারি জবে যেতে চান, নাকি আপনার স্কিল ডেভেলপমেন্টও দরকার, স্পেশালি কোনটা আপনার বেশি ফোকাস দেওয়া দরকার। এই জিনিসগুলো দিয়ে আমরা একটা শর্ট লিস্ট করব, যাতে ওই যে বলে না, যে রোগের যে ওষুধ, যার যেখানে যতটুকু লাগবে ওইভাবে আমরা আগাবো, খুবই কনস্ট্রাকটিভ, প্রথম থেকেই অল্প অল্প করে, কারো মাথায় প্রেশার দেওয়া যাবে না, ঠিক আছে। মাথাটা অনেক সফিস্টিকেটেড জিনিস, খুবই স্মুথলি সামনে আগাবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, টিল দেন আপনারা ভালো থাকেন, এবং আমার জন্য দোয়া করেন যাতে আপনাদেরকে নিয়ে আমরা ভালো কিছু করতে পারি। দেখেন, এখানে আমি পুরোটাই হচ্ছে কেমিস্ট্রি ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমার আমার স্বপ্নটা বড়, আপনাদেরকে নিয়ে, আমার একা না। হ্যাঁ, তাকিয়ে ইসলাম। হ্যাঁ, ওই তো তো এখানে অ্যাকচুয়ালি আমরা কালেকটিভলি অ্যাজ এ স্ট্রং কমিউনিটি হয়ে আমরা সামনে আগাইতে পারি। এবং আমি চেষ্টা করব একই সাথে আপনাদেরকে ক্যাম্পাস, বিভিন্ন ক্যাম্পাস থেকে একজন একজন করে নিয়ে একটা ক্যাম্পাস অ্যাম্বাসিডর হিসেবে আপনাদেরকে নিতে, যাতে করে হচ্ছে আপনি আপনার ক্যাম্পাসে আমাদের এই যে আমাদের যে উদ্যোগটা, আপনাদেরকে নিয়ে ভালো কিছু করা, গবেষণা ফিল্ডে একটা ভালো কালচার তৈরি করা, একটা স্কিল্ড কমিউনিটি তৈরি করা, এই জায়গাটা যাতে আপনারাও শিখে শিখে
অন্যদেরকে নিয়ে কাজ করতে পারেন, অন্যদেরকে শিখাইতে পারেন, অন্যদের টিম লিডার হিসেবে কাজ করতে পারেন। এই টিম লিডার কিন্তু জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যে কোনো কিছুতে চেষ্টা করবেন টিম লিডার থাকতে, নেতৃত্ব দিতে। তো আমরা আমরা যখন দেখবো যে আপনাদের মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ পটেনশিয়ালিটি হইতেছে, 6 মাস, 5-6 মাসের মধ্যে কিছুটা শিখলেন, তখন আপনাদেরকে আমরা দায়িত্ব দিয়ে দেবো যে ঠিক আছে, আপনি যশোর বিজ্ঞান প্রযুক্তিতে আছেন, ওইখানকার কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা আপনি হ্যান্ডেল করেন। আপনাদের যে ব্যাচমেট আছে, জুনিয়র আছে, ওদেরকে আপনি আমাদের এখানে আনেন, এন্ড দেন আপনি ওদেরকে লিড দেন। আপনার হাতে আমি কিছুটা দিয়ে দিব যে আপনি ওদেরকে লিড দেন। ওভারঅল যখন দরকার ওইটা আমি আবার হ্যান্ডেল করবো, বা আপনাকে আমি সাপোর্ট দিব। ঠিক আছে, এইভাবে হবে কি যে আপনার নিজের লিডারশিপ স্কিলটা তৈরি হবে। একই সাথে আপনি যুগের সাথে সাথে ওদেরকে শেখানো মানে, যখন আপনি কোন একটা জিনিস আরেকজনকে শেখান, তার মানে হচ্ছে আপনি ওই বিষয়ে এক্সপার্ট। এটা প্রুফ করে। যদি আপনি শেখাতে না পারেন, তার মানে আপনি আসলে ওই বিষয়ে জানেন না। সো আজকের মিটিং ক্লোজ করতে হবে, আমার অলরেডি আরেকটা মিটিং আছে আপনাদের সিনিয়র সাথে। তাহলে আমি মনে হয় যে আমার আমার মেসেজটা আপনাদেরকে পৌঁছাইতে পারছি। আপনারা একটু মেন্টালি রেডি থাকেন, আমি গুগল ফর্ম দিব গ্রুপে। আপনারা ওই অনুযায়ী হচ্ছে যে ফর্ম ফিল আপ করবেন, আমি শর্ট আউট করে আপনাদেরকে নিয়ে আগানো শুরু করবো গ্রাজুয়ালি। ঠিক আছে, হ্যাঁ? আজকে এই পর্যন্তই।